কি হয়েছিল তোমাদের? তোমরা এত ভয় পেয়ে আছো কেন? অনেক বাবা, বাবা কি হলো তোর? ওঠ বাবা। বাবা রমেশ, ফরিদপুর গ্রামে আমার একটা পিতৃপুরুষের ভিটে রয়েছে। এই জীবনে তো আর দেখতে যেতে পারলাম না। তুই পারলে জায়গাটা একটু দেখে আসিস বাবা। ওই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। এভাবে বলো না তুমি। কেন যেতে পারবে না তুমি? ঠিক পারবে। দেখো, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। ঠিক সুস্থ হয়ে যাবে তুমি। আমার শরীর তো বাবা, আমি ঠিকই বুঝতে পারছি, বয়স তো আর কম হলো না। পুরনো সব কিছুর মায়া তো ত্যাগ করতেই হবে, তাই না? বাবা রঘু, বাবা আমার পাশে এসে একটু বসো বাবা। হ্যাঁ, বলুন দাদু। তুমি তো তুমি তো চেনোই বাবা তোমার বন্ধুকে। ও তো ছেলে মানুষ। আমি ওর দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে গেলাম। জানোই তো, ওর নিজের বলতে কেউই নেই, শুধুমাত্র আমি ছিলাম। এখন আমার চলে যাওয়ার পরে আমি জানি না যে ওকে কে ঠিক করে দেখে রাখবে। তাই তুমি ওকে দেখে রেখো বাবা। এইভাবে কেন বলছেন দাদু? আপনার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন আবার। আর রমেশের কথা বলছেন, ওকে তো আমি এমনি খেয়াল করেই রাখি। ওকে নিয়ে আপনি চিন্তা করবেন না। দাদু, ও দাদু, দাদু ওঠো না, ওঠো। সাড়া দিচ্ছ না কেন তুমি? সাড়া দাও না। আমি তো এখানে আছি। ও দাদু, ওঠো, ওঠো না, ওঠো। দাদু আর উঠবে না রে রমেশ। দাদু আর আমাদের মাঝে নেই। এবারে আমাদের দাদুর শেষ কৃত্যের কাজ সম্পন্ন করতে হবে। কিরে, কবে থেকে তোর কোনো খোঁজ নেই কেন? আর আড্ডাতে আসিস না, কত চিন্তা হয় বলতো তোকে নিয়ে। আর এইসব কি খাচ্ছিস তুই? এমন অবস্থা কেন তোর? কি করব বল? জীবনে পরিস্থিতি আমাকে এমন অবস্থায় এনে ফেলেছে যে আমি কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাই চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। আমাকে বল, কি হয়েছে তোর? নিজের মধ্যে গুমড়ে গুমড়ে থেকে আজ পর্যন্ত কোনো কিছু সমস্যার সমাধান হয়েছে বলতো? দাদু চলে যাওয়ার পর থেকেই প্রচণ্ড অভাব অনটনে দিন কাটছে আমাদের। তুই তো জানিস, আমার নিজের বলতে শুধুমাত্র দাদুই ছিল। কাকা কাকিমাদের বাড়িতে হয়তো আমি থাকতাম, কিন্তু তারাও কখনো আমার আপন ছিল না। দাদুর দিকে তাকিয়ে তারাও তাদের ঘরে এতদিন আমাকে ঠাঁই দিয়েছে। ছোটবেলা থেকেই মা বাবা হারা এরকম একটা ছেলেকে কেই বা বেশি দিন সহ্য করবে বলতো? বাবা থাকলে হয়তো দাদুর বাড়িতে বাবারও কিছু অধিকার থাকতো, কিন্তু তখন কাকারা এমনভাবেই দাদুর সাথে থেকেছে যে দাদুর কখনো এটা মনেই হয়নি যে আমার জন্য আলাদা কিছু রাখার প্রয়োজন আছে। আর এখন কেন, এমন কি হয়েছে তোর বাড়িতে? তোর কাকিমা তো তোকে খুবই ভালোবাসেন। ওনার নিজের ছেলে বলতে তো কেউ নেই। তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে ওনাদের বয়সও হলে তুইও ওনাদের দেখবি। ছোটবেলা থেকেই তো দাদুর কাছে বড় হওয়া, আর কাকা কাকিমা ওনাদের ভালোবাসা স্নেহেতে আমি বড় হয়ে উঠেছি।
মা বাবা বলতে আমি ওনাদেরকেই বুঝি, কিন্তু দাদু চলে যাওয়ার পর একটা দিন যখন কেটেছে তখন বুঝতে পেরেছি যে পর কখনোই আপন হতে পারে না। সামান্য দুমুঠো খাবার খাওয়ার জন্য যে কত কথা শুনতে হয়েছে সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না। তাহলে এখন কি করবি তুই? তোর বাড়িতে যদি তোর থাকার জায়গা না থাকে, তাহলে তুই থাকবি কোথায়? তোর কাছে তো সেরকম টাকাও নেই। টাকার জোগাড় করবি কি করে? ফরিদপুর গ্রামে দাদুর একটা পুরনো বাড়ি আর কিছু জায়গা রয়েছে। দাদু মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন ওটা নাকি দাদুর পরিবারের শেষ স্মৃতি, যেটা উনি কখনোই বিক্রি করবেন না। ভাবছি ওখানে গিয়েই বাকি সময়টুকু কাটাবো। কিন্তু ওখানে গিয়ে থাকলেই তো শুধু হবে না, ওকে তো খাবারের জোগাড়ও করতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস তুই। সেজন্য আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। আমি দাদুর বাড়িটা বাদ দিয়ে বাকি যে জায়গাটুকু রয়েছে সেটা বিক্রি করতে চলেছি। এছাড়া এই মুহূর্তে আমার কাছে কোনো উপায় নেই। আমি যাব তোর সাথে। আমার এক বন্ধু আছে রতন বলে, ফরিদপুর গ্রামের পাশে করিমপুর গ্রামে সে থাকে। সেও আমাদের সাথে তাহলে যাবে। আমি আজই তাকে চিঠি পাঠাচ্ছি। আর কত দূর? 3 দিন ধরে চলেই যাচ্ছি। এত অধৈর্য হলে হবে? ফরিদপুর গ্রামটা আসলে অনেক দূরে। আমাদের করিমপুর থেকেই তো যেতে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে তো তোমরা বাইরের অনেক দূর থেকে আসছো। দাদু কোনোদিন আমাকে এর আগে এখানে নিয়েই আসেনি। আমি তো জানিও না যে দাদুর বাড়ি কোনটা, জমিটাও বা কোন জায়গাটা সেটাও জানি না। চিন্তা করো না, আমাকে রঘু চিঠিতে যেটুকুনি বলেছিল তাতে আমি বাকিদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম যে তোমাদের বাড়িটা ফরিদপুর গ্রামের যে বড় খালটা রয়েছে ঠিক তার পাশেই। খাল পেরিয়ে একটা জঙ্গল রয়েছে, আর সেই জঙ্গল তোমার দাদুর জায়গাতে। কিন্তু যদি দাদুর জায়গায় জঙ্গল হয়ে থাকে তাহলে তো ওইভাবে জঙ্গল বিক্রি করা যাবে না। তাহলে তো কাজ আরো বেড়ে গেল। জঙ্গল কেটেই সেটা বাড়ি করার জন্য উপযুক্ত করেই বিক্রি করতে হবে, না হলে তো আবার জায়গা অনুযায়ী দাম পাবো না। তা তুমি ঠিকই বলেছো রমেশ, কিন্তু এই জঙ্গলের এক ভয়ঙ্কর সত্যি রয়েছে যেটা শুনলে তুমিও ভয় পাবে। ওই জঙ্গলের ভেতরে ঢুকে গাছ কাটাটা আমার মনে হয় এত সহজ হবে না। কেন? কি ভয়াবহ সত্যি রয়েছে সেখানে? কেন গাছ কাটা যাবে না? দাদু তো আমাকে এমন কিছু বলেনি। এখন যদি ওই জঙ্গল না কাটতে পারি তাহলে আমি কিভাবে আমার জীবন চালাবো? আমার কাছে তো কোনো রাস্তাও নেই। বাড়ি যে ফিরে যাব, আমার নিজের বাড়িও তো নেই। কি হচ্ছে রে? এতক্ষণ তো আকাশটা ঠিকই ছিল, হঠাৎ করে এমন হলো কেন? গ্রামে ঢুকতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেল কেন? এটা তো হাওয়ারই ছিল। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে এই গ্রামে। সঙ্গে সঙ্গে ঢোকার সাথে সাথে আমাকে বাড়ি থেকে এটা বলেছিল। বারবার বারণ করা সত্ত্বেও আমি এসেছি শুধুমাত্র কি ঘটনা ঘটে সেটা জানার জন্য। এই গ্রামে তোরা এসেছিস কেন? কি চাস এই গ্রাম থেকে তোরা? কি চাস? এই গ্রাম থেকে তোরা চলে যা, না হলে তোরা কেউ বেঁচে বাড়ি ফিরতে পারবি না। আমাকে কোথায় আসতে বললো তোমরা? বাড়ি থেকে বারবার বারণ করেছিল, তাও আমি চলে এলাম। রমেশ, রমেশ, কি হলো তোর? ও কি হলো? বাবারা, বাবারা, ওঠো বাবারা।
আপনি কে? এটা আমরা কোথায় আছি? রতন, রমেশ, ওঠ তোরা। কিরে, ওঠ না। আমরা কোথায় আছি? রঘু, উনি কে? এটা কার বাড়ি? আমিও তো জানি না, আমিও চোখ খুলে দেখি ওনাকে। কাল রাতে কি হয়েছিল? হ্যাঁ, আমি এখন কোথায়? তোমরা অজ্ঞান হয়ে এই গ্রামের একদম শেষ প্রান্তে পড়েছিলে। আমি যখন সকালবেলাতে যাই তখন দেখি তোমরা ওখানে পড়ে রয়েছ। তার জন্যই আমি গ্রামের কিছু মানুষের সাহায্য নিয়ে তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে আসি। তোমাদেরকে না বলে তোমাদের নিয়ে আসার জন্য দুঃখিত, কিন্তু তোমাদের যা অবস্থা ছিল, আমার তোমাদেরকে এখানে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। কালকে রাত, কালকে রাতটা যে ঠিক কতটা ভয়ঙ্কর ছিল তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কালকে রাতটা ঠিক দুঃস্বপ্নের মতো ছিল। আজকে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই গ্রামে যদি আর একদিনের বেশি থাকি তাহলে আমি আর বেঁচে ফিরতে পারবো না বাড়িতে। কিন্তু কিন্তু আমাদের সাথে হঠাৎ করে এরকম কেন হলো? কি হয়েছিল তোমাদের? তোমরা এত ভয় পেয়ে আসো কেন? কালকে রাতে কি ঘটেছিল তোমাদের সাথে? কি 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 ঘটেনি বলুন? সব কিছু ঘটে গেছে কালকে রাতে। কালকে যখন আমরা তিনজনই গরুর গাড়ি করে এই গ্রামে ঢুকেছিলাম ঠিক তখনই। তোমরা কি খালের ধারের বাড়িতে এসেছো? তোমাদের কারো সাথে কি খালপাড়ের জঙ্গলের কোনো সম্পর্ক রয়েছে? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে বিপদে আপনি সাহায্য করেছেন, কিন্তু এখন আমি কোনো জায়গার বিষয়ে কথা বলতে চাই না। রঘু, এখান থেকে কি যাবি না যাবি না? রতন, তুমি কি যাবে? কালকে থেকে অনেক কিছু ঘটে যাচ্ছে, আমি আর এত কিছু নিতে পারছি না। এখন আমি আগে যেটার জন্য এসেছি সেটা করতে চাই। রমেশ, উনি কি বলছেন সেটা তো আগে শুনেনি। আমরা তো এখানকার স্থানীয় নই, উনি তো এখানকার স্থানীয়। হতে পারে উনি এমন কিছু জানেন যেটা আমাদের জানা প্রয়োজন। তুই এরকম করিস না, একটু শান্ত থাক। ওনার বলা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের যেখানে কাজ সেখানে। যদি তুই এখনই না যাস রঘু, আমি সবাইকে ফেলে এখান থেকে চলে যাব। আমাকে ক্ষমা করবেন, আমার বন্ধুটা কিছুদিন আগে নিজের দাদুকে হারিয়েছে। ওর মনের অবস্থা খুব একটা ভালো নেই। ও যখন জেদ করছে, আমার পক্ষে আপনার কথা শোনা সম্ভব হবে না। তবে আমি অবশ্যই পরে আপনার কাছ থেকে সবটাই শুনবো। এখন আমরা আসি। রতন, তুমি দয়া করে আমাদের সাথে চলো। বুঝতেই তো পারছো ওর এখন কিরকম মনের অবস্থা। তোমাকে আমি অনুরোধ করছি, এতটা দূর যখন এসেছো শেষ অবধি আমাদের সাহায্য করে দাও। ঠিক আছে চাচা, আমিও যাই তাহলে। তবে আমিও পরে শুনবো আপনি কি বলতে চাইছিলেন। ওকে ঘরে দিয়ে আসি তারপরে। এই বাড়িটাতে থাকবি কিভাবে রে? এত পুরনো বাড়ি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বার মতো। আমি জানি না রে, কিন্তু উপায় নেই আমার হাতে। আমাকে যেভাবেই হোক কিছুটা জায়গা বিক্রি করে হাতে টাকা পয়সা আনতেই হবে। যখন তোমরা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তাহলে ঘরটা একটু পরিষ্কার করে নিই। এখানে আশেপাশে কোনো জনমানব নেই। আমাকে যেতে হবে বাজারে। তোমরা একটা কাজ করো, ঘরটা পরিষ্কার করে নাও। দেখি আমি কিছু খাবার নিয়ে আসতে পারি কি না। ঠিক আছে, তুমি কিছু খাবার নিয়ে এসো, আমরা ঘরটা পরিষ্কার করছি। ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে না হয় ওই জঙ্গলে যেতে হবে। তোর বন্ধু রতন বলছিল ওই জঙ্গলটা দাদুর জায়গা। ওর কথা অনুযায়ী যদি সেটাই হয়ে থাকে, তাহলে আমাকে দেখে নিতে হবে
যে কোন জায়গা থেকে কোন জায়গাটুকু আমাদের বিক্রি করতে হবে। দাদুর শেষ স্মৃতি এটা, সবটা তো আমি বিক্রি করতে পারবো না, যতটা বিক্রি করতে পারবো ততটুকু জঙ্গলের গাছ কাটবো। আচ্ছা রমেশ, এখানে আসার পর থেকে যা যা আমাদের সাথে হচ্ছে, তারপর এই বাড়িটাও কতটা পুরনো, বাড়ির আশেপাশে কোনো লোকজনও তো নেই। তোর কি মনে হয় ওই জায়গা কি কেউ নেবে? আর যদি না হয় তাহলে তো আমাদের এখানে আসাটাই ব্যর্থ। চেষ্টা তো করতেই হবে বন্ধু। আমি বুঝতে পারছি এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়, কিন্তু তুই তো জানিস আমার কি অবস্থা এখন। যে কাজটা করার জন্য আমি অত দূর থেকে এসেছি, যদি সেই কাজটা করার জন্য চেষ্টাটুকু না করি তাহলে কিভাবে আমি আমার দিন চালাবো বল? তোদের কতবার বারণ করা সত্ত্বেও তোরা এলি, মরবি, সবাই মরে যাবি। বারবার বারণ করা সত্ত্বেও তোরা এখানে এলি। নিজের মৃত্যু যখন নিজেরাই বেছে নিয়েছিস, তাহলে শুধু সেটার অপেক্ষা কর। ভাবিস না এইভাবে ছাড় পাখি। মনের মধ্যে যে আশা নিয়ে তুই এসেছিস তা কখনোই পূরণ হবে না। চলে যাও তোমরা, চলে যাও। তো 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 তোমরা কারা? কেন আমাদের এরকম করে ভয় দেখাচ্ছ? তুই চুপ কর, বুঝতে পারছিস না কি হচ্ছে? এখান থেকে আমাদের এখনই বেরিয়ে যাওয়া উচিত। কেন শুনছিস না আমার কথা? বেরো, চল, এক্ষুনি চল। কি হয়েছে? তোমরা ঘর পরিষ্কার করার বদলে এখানে কেন? এই দেখো, বাজার করে নিয়ে এসেছি, তাদের ঘরে চলো, অনেকক্ষণ কিছু খাইনি। এই বাড়িতে যাওয়া যাবে না, আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে থাকলে আমরা কেউ বাঁচতে পারবো না। না, এখান থেকে আমি কোথাও যাব না, যতক্ষণ না আমি জানতে পারবো যে আসলে সমস্ত ঘটনাগুলো ঘটার পেছনে কারণটা কি। আমার দাদু এত যত্ন করে এই জায়গাটাকে আগলে রেখেছে, পরিবারের কাউকে দেয়নি, শুধুমাত্র আমাকে দায়িত্ব দিয়েছে। সেখানে আমি আমার দাদুর কথা না রেখে শুধুমাত্র আমার ভয়ের জন্য কিভাবে ছেড়ে যেতে পারি সব কিছু? হ্যাঁ, মানছি যে আমার টাকার দরকার রয়েছে, সেই জন্য আমাকে জায়গার কিছুটা অংশ বিক্রি করতে হবে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি আমার দাদুর দেওয়া দায়িত্বকে এড়িয়ে যাব। যদি তোমাদের যেতে হয় তোমরা যেতে পারো, কিন্তু যতক্ষণ না আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি কোথাও যাব না এখান থেকে। তুমি কিসের উত্তর খুঁজতে চাইছো রমেশ? কেন তুমি যেতে চাইছো না এত কিছুর পরেও? তোর মাথা ঠিক আছে? তুই বুঝতে পারছিস এখানে আমাদের কত বড় বিপদ? এখানে পদে পদে বিপদ। এখানে থেকে বেঁচে বেরোনোটাই সব থেকে বড় বিষয় এখন। সবকিছু জেনে তুই কেন এখানে থাকতে চাইছিস? হ্যাঁ, দাদু তোকে দায়িত্ব দিয়েছিলেন এখানকার জায়গাটা দেখে রাখার জন্য। ঠিক আছে, তুই দেখে রাখবি, তো তার মানে তো এটা নয় যে তুই নিজের জীবনকে বাজি রেখে এসব করতে যাবি। আমি তোর সাথে এসবের মধ্যে নেই, বুঝতে পারছিস? এতবার ওরা আমাদের বারণ করার সত্ত্বেও যদি আমরা এখানে থেকে না যাই, তার মানে হচ্ছে আমরা নিশ্চিত মৃত্যুর দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছি। ভবিষ্যতে এর পরিণাম প্রচন্ড ভয়ানক হবে। তখন পারবি তো সবকিছু ঠিক করতে? ছোটবেলা থেকে কখনোই আমি কোনো সম্পর্কের মূল্য দিতাম না। যে কোনো সম্পর্ক, যে কোনো জিনিসই আমার কাছে যেন কেমন একটা মূল্যহীন মনে হতো। কাকা কাকিমারা সম্পত্তিগত কারণের জন্য হলেও আমাকে কখনো কোনো কিছুর জন্য অভাবে রাখেনি, কিন্তু যখন আমি দাদুকে হারালাম তখন আমি বুঝতে পারলাম আমার কাছে সব কিছু থাকলেও আসলেই কিছুই ছিল না। যে দাদু ছোটবেলায় আমাকে হাত ধরে ঘুরতে নিয়ে যাওয়া থেকে শুরু করে আমার প্রত্যেকটা ভুল সংশোধন করে জীবনে এ কথা শেখালো যে আমি সম্পর্কের গুরুত্ব দিইনি বলেই সেই দাদুরই শেষ মুহূর্তে ঠিক করে খেয়ালও রাখতে পারিনি।
আর এখন যদি নিজের জীবনের বাজি রেখে আমি আমার দাদুর শেষ ইচ্ছেটুকু পূরণ না করতে পারি, তাহলে বলতো আমি কি করলাম আসলে? দাদু চলে যাওয়ার পরে সম্পর্কের গুরুত্ব বুঝেছি। প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে মাথার উপরে ছাতা থাকাটা কতটা দরকার। আমি জানি না আদতেও জায়গাটা আমি বিক্রি করতে পারবো কিনা, কিন্তু এই জায়গার পেছনে যে রহস্য তা আমি বের করে তবেই এখান থেকে যাব। ঠিক আছে, তুমি যখন তোমার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তাহলে তোমার জীবনের এই বড় সিদ্ধান্ততে আমি তোমার পাশে আছি। আমি জানি না এর পরিণতি ভবিষ্যতে কি হতে চলেছে, আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি না, কিন্তু আমি চাই তুমি তোমার দাদুর শেষ ইচ্ছে পূরণ করো। আর তার জন্য যদি আমাদের এখানে থেকে এই রহস্যের সমাধান খুঁজে বের করতে হয়, তাহলে আমি এই রহস্য সমাধান খুঁজে বের করতে সম্পূর্ণভাবে তোমাকে সাহায্য করবো। মাঝে মাঝে তোমরা আমাকে এত বিপদে ফেলে দাও না, আমি নিজেও বুঝতে পারি না আমি কি করব। রমেশ, এই তোকে নিয়ে আমি কি করব? তোর মধ্যে ছেলে মানুষই এখনো গেল না। কিন্তু হ্যাঁ, আজ তুই যে কথাটা বললি তার জন্য সত্যি বন্ধু হিসেবে আমি গর্বিত। আমি জানি এতে আমাদের জীবন সংশয় রয়েছে, কিন্তু দাদু আমাকে তোর খেয়াল রাখতে বলেছে। ছোটবেলা থেকে আমারও নিজের কোনো দাদু ছিল না, তোর দাদুকে নিজের দাদু বলে এসেছি। তাই তোর দাদুর শেষ ইচ্ছা মানে আমার দাদুর শেষ ইচ্ছাই এটা। আর ঠিক সেই কারণেই আমিও এই রহস্যের সমাধান করার জন্য তোর সাথে থেকে যাব। তাতে যদি আমার জীবন সংশয় হয়, তবুও আমি তোর সাথেই থাকবো, তুই চিন্তা করিস না। সবার আগে আমাদের চাচার কাছে যেতে হবে। চাচা কি একটা যেন বলতে চাইছিল, তার মানে চাচা নিশ্চয়ই এমন কিছু জানে যা আমাদের জানাটা সবচেয়ে বেশি দরকার এই সমস্যার সমাধানের জন্য। আর এক মুহূর্ত দেরি না করে আমাদের এখনই চাচার কাছে যাওয়া উচিত। হ্যাঁ চলো, এক্ষুনি চলো, আমরা এখনই যাব। আরে তোমরা এখানে? কি হয়েছে? এরকম ভয় পেয়ে আসো কেন তোমরা? কি ঘটেছে তোমাদের সাথে? বলো দেখি আমাকে। আপনি তখন আমাদের কি বলতে চেয়েছিলেন আমরা তিনজন, সেটা জানার জন্যই আপনার কাছে এসেছি। এই গ্রামে আসার পর থেকে বিভিন্ন রকমের ভৌতিক কাণ্ড আমাদের সাথে ঘটে চলেছে, কিন্তু এদিকে তো এই গ্রামে তো আমরা কখনো আসিনি। আমার বাড়ির লোক বারবার এই গ্রামে আসতে বারণ করেছিল আমাকে। এই গ্রামে রমেশের দাদুর বাড়ি রয়েছে। রমেশের দাদুর শেষ ইচ্ছা রমেশের সাথে ওই বাড়ির যাবতীয় দায়িত্ব নেয়, তার জন্য রমেশ অত দূর থেকে এই গ্রামে এসেছে। কিন্তু যদি আমরা এই গ্রামে থাকতেই না পারি, তাহলে আমরা কি করে একজন মানুষের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব? দেখুন, বারবার আমাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমি কোনোভাবেই যেতে রাজি নই। এই বাড়িটাই, এই জায়গাটাই আমার দাদুর শেষ স্মৃতি। উনি নিজের হাতে আমাকে দায়িত্ব তুলে দিয়েছেন। হ্যাঁ, আমি আমার কিছু সমস্যার জন্য এখানে এসেছিলাম, কিন্তু আমাকে এখন এই রহস্যের সমাধান করতেই হবে। আপনি যদি কিছু জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে সবটা বলুন। বলবো, সব কিছু বলবো। সেদিন তোমরা অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি সেদিনই তোমাদের হাতে একটা ম্যাপ দেখে বুঝে গেছিলাম তোমরা কোথায় যেতে চাইছো। আমি তোমাদের তখনই সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা শুনতে যাওনি। আমি এখন সব কিছু তোমাদের বলবো, কিন্তু তার আগে তোমাদের আমার সাথে এক জায়গায় যেতে হবে। চলো। ঠিক আছে, চলুন। তোমরা যে জায়গার খোঁজে এসেছো এটাই সেই জায়গা। জঙ্গলটা এরকম ঘেরা কেন? আর দেখে তো মনে হচ্ছে এখানে বহুদিন কেউ আসেনি, তাই গাছপালাগুলোর এরকম অবস্থা হয়েছে। এটা আমার দাদুর জায়গা। দাদু তবে ওই বাড়িটার সাথে এই জায়গাটার কথাই বলেছিল। বাবা, ওখানে যেও না। এটা কি হলো? এরকম হঠাৎ করে কেন হলো? সবকিছু এভাবে
মুহূর্তের মধ্যে বদলে গেল কিভাবে? তোমাদের যেটা দেখানোর আমি দেখিয়ে দিয়েছি। এবার চলো, আমার বাড়িতে চলো, আমি তোমাদের সব কিছু বলছি। তোমাদেরকে এখন আমি যে জঙ্গলটা দেখালাম, সেটা আসলে একটা সময় একটা বিশাল অংশ জুড়ে শালবনির গাছ ছিল। এই জায়গাটা হচ্ছে আমার বন্ধু অলোকের। অলোক আর আমি ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, কিন্তু একটা দুর্ঘটনা আমাদেরকে দুটো জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে। আপনি দাদুর ছোটবেলাকার বন্ধু? তুমি কি অলোকের নাতি? হ্যাঁ, দাদু আমাকে বলেছিল দাদুর এখানে পিতৃপুরুষদের জায়গা রয়েছে, যেটা আমি যেন রক্ষা করি। আমার তো ছোটবেলা থেকে মা বাবা কেউ নেই, দাদুর কাছেই বড় হওয়া। দাদু মারা যাওয়ার পরেই কাকা কাকিমাও ঘর থেকে আমাকে বের করে দিয়েছেন। সেজন্যই আমি ভেবেছিলাম, যেহেতু দাদুর পিতৃপুরুষদের জায়গা যখন এখানে রয়েছে, তখন এই জায়গার কিছু জায়গা আমি বিক্রি করব এবং বাকিটা দিয়ে নিজের সারা জীবনটা চালাবো। সেই ভাবনা থেকেই আমি আমার বন্ধুদের সাথে এখানে আসি। ও, তার মানে তুমি আদুরির ছেলে? আপনি আমার মাকে চেনেন? হ্যাঁ, চিনব না? অনিকের সঙ্গে তো আমরাই আদুরির বিয়ে দিয়েছিলাম। কি মিষ্টি মেয়ে ছিল। আদুরি যেখানে থাকতো সেখানেই যেন অনুষ্ঠান লেগে থাকতো। আমার দাদু কখনোই আমাকে আমার মা বাবার কথা বলেনি। আমার মা বাবা কে ছিলেন? আপনি যদি জেনে থাকেন আমার মা বাবার কথা, আমাকে একটু বলুন না। হ্যাঁ, আমি সব কিছু বলছি তোমাকে। আদুরি আমাদের গ্রামের সব থেকে সুন্দর মেয়ে। তোমার বাবার বিয়ের প্রস্তাব নিয়ে আদুরির বাড়ি একদিন আমি যাই। কিরে আদুরি মা, বাড়িতে আসিস? আরে চাচা, তুমি এখানে হঠাৎ? কি হয়েছে? আমাকে বললেই তো আমি চলে যেতাম। তুমি আবার কষ্ট করে এত দূর এলে কেন? আরে আর এমন কি কষ্ট, তোর জন্য একটা সম্বন্ধ এনেছি মা। আমার বন্ধু অলোক, তার একজন বিয়েযোগ্য ছেলে আছে। আমার তাকে খুব পছন্দ, তোর সাথে খুব মানাবে মা। আমি ভাবছি তোদের দুটিকে বিয়ে দেব। চাচা, তুমি তো আমাকে ছোট থেকে মানুষ করেছো, তাই আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল তুমিই ভালো জানো। তুমি যা চাইবে তাই হবে, আমার কোনো অমত নেই। তারপর তারপর কি হলো? আর যখন দাদুরা এখানেই থাকতেন, তাহলে ওখানে কি করে গেলেন? এমন কি ঘটেছিল যে দাদুদের ওখানে চলে যেতে হয়েছিল? হ্যাঁ, থামো বাবা, আমি সব কিছু বলছি তোমাদের। দেখতে দেখতে অনিক এবং আদুরির বিয়ে হয়ে গেল। 1 বছরের মাথায় তাদের ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছিল, যার নাম ছিল মেঘনাথ। মেঘনাথ? এটা তো আমার নাম নয়। তাহলে আমার কি কোনো ভাই ছিল? মেঘনাথ, এ ব্যাপারে তো দাদু আমাকে কোনোদিন কিছু বলেনি। সবটা শোনো, তাহলেই বুঝতে পারবে। এরপর 2 বছর কেটে গেছিল, কিন্তু হঠাৎ যখন আদুরি আবার সন্তান সম্ভাবা হয়, তখন থেকেই কেমন যেন সব ওলট পালট হয়ে গেল। খালের ধারে যে জমিটা রয়েছে, ওই জমিটার প্রতি কিন্তু জমিদারদের অনেক খারাপ নজর রয়েছে। আমার কাছে খবর আছে, তারা তোর কাছ থেকে জমিটা হাতিয়ে ছাড়বে। হাতানোর কথা বললেই হাতাতে দেব নাকি? ওই জমিটা আমার পিতৃপুরুষদের, প্রাণ দিয়ে দেব, কিন্তু এ জমি আমি কাউকে দেব না। এ জমির প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা অংশ আমাদের স্মৃতি। তুই খুব ভালোভাবে জানিস রাকিব,
আমার প্রিয়জনদের স্মৃতি আমার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু তুইও বোঝার চেষ্টা কর। তোর ছেলের বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তার উপর আদুরি আবার মা হতে চলেছে। কিছুদিন পরেই আবার একটা নতুন অতিথি তোদের বাড়িতে আসবে। এখানে তুই যদি জমিদারদের সাথে লড়াইতে নামিস, তারা যদি তোর কোনো ক্ষতি করে দেয়, তখন কি করবি? আমি আমার ছেলেকে সেভাবেই মানুষ করেছি। আমার এক ছেলে তো আমাকে ছেড়ে চলে গেছে, অন্তত আমার বড় ছেলে আমার কাছে আছে, আর আমি জানি ও সব সময় আমার পাশেই থাকবে। অনেক যখন আছে, আমার কোনো ভয় নেই জমিদারের থেকে। আর তাছাড়া তুইও তো আছিস। আমি আসি বলেই তোকে বারবার সাবধান করছি, কারণ এরপরে আর সাবধান করার মতো পরিস্থিতি থাকবে না। খবর পেয়েছি জমিদার কিন্তু আজকেই বাড়িতে আসবে। কি মশাই, আমার গল্প করছিলেন নাকি? শুনলাম নাকি জমিদার আপনার বাড়িতে আসবে। দেখুন, আমার নাম নিয়েছেন, আমি চলে এসেছি। আরে জমিদার মশাই, আপনি আপনি হঠাৎ এখানে কি করে? তা আমি এখানে কি বা কেন এসেছি সেটা কি আপনারা জানেন না? ঢুকতেই তো শুনলাম সবাই বলছিল। তা এটা ওনাকে বলেননি? যদি জমিটা না পাই তাহলে সবাই শেষ। ভালোই জমিটা আমাদের হাতে তুলে দিন, নাহলে এই গ্রাম থেকে বেঁচে কেউ বাইরে যেতে পারবে না। কি ভেবেছেন কি আপনি? এটা কি আপনার জমি? জোর যার মুলুক তারের মতো আপনি ঘরে এসে এই সমস্ত বলছেন কেন? আমার জমি আমি কাকে দেব কি দেব না সেটা আপনি আমাকে জোর করে বলবেন? এখান থেকে এখনই ভালোই চলে যান। জমিদার বলে আপনাকে অসম্মান করতে পারছি না, কিন্তু আমার জায়গায় যদি বারবার আপনি বিরক্ত করেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার আমি ছেড়ে কথা বলবো না। মনে রাখবেন, এই গ্রামে আমারও কিছু চেনা লোক রয়েছে, তাই ক্ষতি করব ভাবলেই যে সবাই ক্ষতি করতে পারবে সেটাও নয়। তারপর কি হলো? দাদু পারলো ওই জমিদারের মোকাবিলা করতে? আমার মা বাবার কি হলো? আর আমার ভাইয়ের কি হলো? তারপর সব শেষ হয়ে গেল। সেই দিনটা আমি কোনো দিন ভুলতে পারবো না। অমাবস্যার রাত হঠাৎ করে প্রচন্ড ঝামেলা হতে শুরু করলো অলোক আর অনিকের সাথে ওই জমিদারের। আমি তখন তোমাকে কোলে নিয়ে তোমার ভাই তোমার মায়ের সাথে বসে। কি চাইছেনটা কি আপনি? এই জমি তো আপনার নয়, বারবার এই জমির দিকে কেন নজর দিচ্ছেন? আগেই তো বলেছিলাম আমি ভালোই জায়গাটা ছেড়ে দিতে, না হলে এর ফল খুব খারাপ হবে। যখন বাবা বলেছে জায়গাটা আমাদের, আমরা ছাড়বো না, তখন আপনি কি হন আমাদের জায়গা নেওয়ার? ভালো কথা আপনার কানে যায় না? আমি জমিদার বাবা, আমার যেটার উপর নজর পড়ে সেটা আমি নিয়েই ছাড়ি, সেটা জমি হোক বা মানুষ। চাচা, প্রচন্ড আওয়াজ আসছে চিৎকারের। ওরা বিপদে পড়েছে, আমাদের যাওয়া উচিত ওখানে। আমি যাচ্ছি মা, তুমি থাকো। বাচ্চা দুটোকে তোমাকে দেখতে হবে, আর এই ছেলেদের ঝামেলায় তুমি যাবে না। ঠিক আছে চাচা, কিন্তু তুমি যাও, আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ মা, আমি যাচ্ছি। এটা তুমি কি করছো সর্বেশ্বর? তোমার লজ্জা করছে না সব কাজ করতে? যদি লজ্জা করত তাহলে জমিদার কিসের? আপনার কি মনে হয় এমনি এত রাজত্ব তৈরি করেছি আমি?
আগেই তো সচেতন করেছিলাম, জমি হইতে সাবধান। এখন শোনেননি, সেটা আপনার দোষ। আমি তো আগে থেকেই বলে দিয়েছিলাম যে এটা আমারই, আর যদি এটা আমার না হয় তাহলে কারণ নয়। বাঁচিয়ে নে, বাঁচিয়ে নে। না, আমি দেখছি, তুমি যাও, তুমি যাও, বাচ্চাদেরকে নিয়ে এখানে এসো না। অনেক বাবা, বাবা কি হলো তোর? ওঠ বাবা। আরে এটা তোমার ছেলে না? যাও বাবা, তোমার বাবা যে ঘুমিয়ে পড়লো, ডাকো ডাকো। বাবা, বাবা, বাবা। ওগো, ওগো, ওঠো, ওঠো তুমি, দয়া দয়া করে ওঠো তুমি। ওঠো। সেদিন আমি অনেক করে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আদুরি, অনেক আর তোমার দাদাকে আমি বাঁচাতে পারিনি। কোনো মতে আমি তোমাদেরকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। জমিদারের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য তোমার দাদুকে বলেছিলাম যাতে বাইরে চলে যায়, আর তার জন্যই তোমার দাদু তোমাকে নিয়ে বাইরে চলে গেছিল। কিন্তু ঘটনা চক্রে অনেক আদুরি এবং তোমার ভাইয়ের আত্মা আজও শান্তি পায়নি। আর আজও ওই বাড়িতে আর ওই পোড়া জঙ্গল পাহারা দিচ্ছে। তোমার দাদুকে আমি চিঠির মাধ্যমে সবটাই জানিয়েছিলাম। আমরা এটা জানতাম একমাত্র ওই বাড়িরই কেউ পারে তাদের এই অভিশপ্ত জীবন থেকে তাদেরকে মুক্তি দিতে। আর এই মুক্তি দেওয়ার জন্য একটাই রাস্তা হলো ওই জঙ্গল এবং বাড়ি উপযুক্ত কারোর হাতে সমর্পণ করা। তার জন্যই হয়তো তোমার দাদু তোমাকে এত বছর এ বাড়ি থেকে দূরে রাখা সত্ত্বেও আজ এখানে পাঠিয়েছিলেন, যাতে তুমি ওই দায়িত্বটা নিয়ে তোমার পরিবারকে অভিশাপগ্রস্ত জীবন থেকে মুক্ত করো। মা, বাবা, দাদা, আমার তার মানে সব কিছু ছিল। আমি এত অভাগা। না রে, তুই অবাগা নোস। যে পরিবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছে, তুই সেই পরিবারের সন্তান। জানিস, জীবনের সব থেকে বড় পাওয়া কি? সৎ কাজ, নিজের কাজে সৎ থাকা। ভেঙে পড়িস না, বরং তোর দাদু এখন তোকে যে দায়িত্বটা দিয়েছে সেটা পালন করার চেষ্টা কর। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। দাদুর দেওয়া দায়িত্ব আমাকে পালন করতে হবে। আচ্ছা, এখন কি করলে আমার পরিবারের আত্মা শান্তি পাবে? আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী যদি কেউ মারা যায়, তাহলে তার অস্থি ওই খালের জলে অর্পণ করে প্রার্থনা করলেই তার আত্মার শান্তি পাওয়া যায়। কিন্তু যেহেতু একটা দুর্ঘটনার কবলে পড়েই তোমার পরিবার মারা যায়, তাই জন্য যখন এই সমস্ত ভৌতিক কাণ্ড আমাদের গ্রামে হতে থাকে, তখন একজন বাবা আসেন। তিনি আমাদের বলেছিলেন যে ওই পরিবারেরই সন্তান যখন এখানে আসবে, সে যদি ওইখানে অস্থিগুলো জলে অর্পণ করে, তাহলেই একমাত্র তাদের মুক্তি হবে। চলো, এখনই অস্থিগুলো নিয়ে তুমি ওই খালের জলে অর্পণ করবে।
তুমি এখন অস্থিগুলো একটা একটা করে খালির জলে ফেলে প্রার্থনা করো। দেখবে তোমার পরিবার এই যন্ত্রণাদায়ক জীবন থেকে অবশ্যই মুক্তি পাবে। আমাদের মুক্ত করার জন্য ধন্যবাদ বাবা। আমাদেরকে ক্ষমা করে দিও। সন্তান হিসেবে তোমাকে আমরা বড় করে তুলতে পারিনি। এই বাড়ি, এই জায়গা সব কিছু থেকেও কেন আমরা জীবন দিয়েছিলাম সেদিন জানো? এই গাছপালাগুলোর জন্য। আমি যখন ছোট ছিলাম, বাবা এই গাছগুলোকে কত যত্ন করতো আমি দেখেছি। আমাদের পরিবারের স্মৃতিগুলো এইটুকু নিয়ে এই গাছগুলো শুধু আমাদের কাছে গাছ ছিল না, আমাদের সব কিছু ছিল। কিন্তু এই জমিদার, সে চেয়েছিল এই জমিটা হাতিয়ে নিয়ে বিক্রি করে দিতে। তাদের কাছে জমি গাছপালা কোনো কিছুরই মূল্য ছিল না, মূল্য ছিল শুধু টাকার। আর আমাদের কাছে মূল্য ছিল শুধুমাত্র এই পরিবার, এই স্মৃতির, এই সমস্ত স্মৃতিকে জড়িয়ে থাকা ভালোবাসার। আজ তোমাকে ভয় দেখানোর পরেও তোমার নেওয়া এই সিদ্ধান্ত আমাদেরকে গর্বিত করে তুলেছে। আমরা এখন নিশ্চিন্তে মুক্ত হতে পারি, কারণ জানি আমাদের সন্তান কখনোই আমাদের এই অস্তিত্বকে মিটতে দেবে না। আমি কথা দিচ্ছি তোমাদের, আমার জীবনে যতই অভাব অনটন হোক না কেন, আমি কখনোই এই স্মৃতির ওপরে আঁচ আসতে দেব না। আমাদের জমিটা আমি আবার সুন্দর করে সাজিয়ে তুলব। নিজের স্বার্থের জন্য এই জমি আমি কাউকে বিক্রি করব না। আমাদের পিতৃপুরুষের স্মৃতি আমি আঁকলে রাখব। আমাদের এখন বাড়ি ফেরা উচিত। আমার অনেক দায়িত্ব রয়েছে এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আপনি না থাকলে হয়তো আমি আমার পরিবারের সঙ্গে এইভাবে আর দেখাই করতে পারতাম না। জানতেই পারতাম না আজ আমার একটা দাদা আছে। জানতেই পারতাম না তাদের মৃত্যুর পেছনে রহস্যটা কি। আমি জানি বাবা, তোমার দায়িত্ব আছে, তবে এসব কিছুর জন্য আমাকে ধন্যবাদ দিও না। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে তোমার বন্ধু রঘুকে দাও, কারণ সে যদি না থাকতো আজকে তুমি এখানে থাকতে পারতে না। তোমার দাদু তোমাকে কথাটা বলে যাওয়ার পরে রঘুকে কিছু দায়িত্ব দিয়েছিল। রঘু আমার সন্তান, তার দায়িত্ব ছিল সঠিক সময়ে তোমাকে এখানে নিয়ে আসার, কারণ সঠিক সময়ের আগেই তুমি এখানে এলে কোনো কিছু ঠিক হতো না। আমি আমার সন্তানকে শুধুমাত্র তোমার জন্যই তোমার কাছে রেখেছিলাম। তোমরা একসাথে নিজেরা এখানে থাকো, আমি তোমাদেরকে এখানে থাকার জন্য সাহায্য করব, তোমার জন্য কাজও খুঁজে দেব। রঘু, তুই সব জানতিস? না, আমি সব জানতাম না। শুধু এটুকু জানতাম যে এখানে তুই না এলে তোর পরিবার কখনোই মুক্তি পাবে না। তাই আমিও সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আর আমিও সবটা জানতাম না, আমাকে দাদু সবটা বলে যায় মারা যাওয়ার আগে। সেজন্যই আমি সেদিন তোর বাড়ি গেছিলাম তোকে গ্রামে আনার জন্য। কিন্তু যেহেতু তুই তার আগেই গ্রামে আসার সিদ্ধান্ত নিয়ে নিলি, তাই আমি আর তোকে কিছু বললাম না। তবে কি জানিস, আমার আজকে নিজেকে তোর বন্ধু বলতে খুব ভালো লাগছে রে। পরিবার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে আমরা পরিবার থেকে আলাদা হয়ে যাই, কিন্তু দেখ, কিছু মানুষ পরিবারের শুধুমাত্র থেকে যাওয়ার স্মৃতিটুকু আগলে রাখার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে। বাবার মুখে শুনেছিলাম তোর বাবা নাকি ওই গাছগুলোকে নিজেদের পরিবারের এক একটা অংশ বলে মনে করত। আমরা মানুষেরা নিজেদের স্বার্থের জন্য নিজেদেরকে হত্যা করি, আর সেখানে দেখ, শুধুমাত্র নিজের পরিবারের স্মৃতি আর গাছেদের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনটুকু বাজি রাখতে পারে সেই পরিবারের সন্তান। আশা করব এর পরবর্তী জীবনে তুই প্রচুর মানুষের পাশে দাঁড়াবি। আমরা প্রত্যেকটি মানুষের স্বার্থপর দুনিয়ায় নিজেদের স্বার্থের কথা ভাবি,
কিন্তু কখনোই নিজেদের পরিবারের রেখে যাওয়া স্মৃতি, তাদের ভাবনা চিন্তা, তাদের মূল্যবোধ নিয়ে আমরা ভাবি না। আমাদের উচিত সেই মূল্যবোধকে যথাযথ সম্মান দেওয়া। তাছাড়াও আমরা কখনো গাছেদেরও ভালোবাসি না। আসলে আমরা পাশে থাকা মানুষকেই ভালোবাসতে ভুলে যাই। সেখানে তো গাছেদের প্রতি ভালোবাসা থাকাটা বড়ই অদ্ভুত। কিন্তু যারা আমাদের বেঁচে থাকার জন্য প্রাণবন্ত বায়ু দেয়, সেটা আমাদের প্রিয় মানুষই বলো বা গাছের শীতল বাতাস, তাদেরই আমাদের সবার আগে খেয়াল রাখা উচিত। আশা করি আজকের গল্প থেকে বুঝতে পেরেছেন যে মানুষের একটা সময় এরকম ছিল যে তারা নিজের পরিবারের শেষ স্মৃতিটুকু বাঁচানোর জন্য জীবন শেষ করতে ভয় পেত না। হয়তো এটাই হওয়া উচিত, হয়তো এটারই নাম ভালোবাসা। আজকের গল্পটাতে আপনাদের কেমন কি মনে হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্প ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। খুব শিগগিরই পরবর্তী গল্প নিয়ে আবারও আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।